400 বিঘার জলাভূমি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি গ্রামের এই জলাভূমি সকাল থেকেই ব্যস্ত নানা কর্মকাণ্ডে। আর এই ব্যস্ততার রূপালী ফসল মাছ সচল করছে এখানকার অর্থনৈতিক চাকা। তেলাপিয়া একটি বিশ্বজনীন মাছ এবং 21 শতকের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছ। এই মাছ সর্বপ্রথম বাংলাদেশে আনা হয় 1974 সালে থাইল্যান্ড থেকে। কিন্তু এই মাছ চাষ করার পর লক্ষ্য করা যায় যে এটির প্রজনন ক্ষমতা এত বেশি যে এটি চাষ করার ফলে পুকুরে মাছের পরিমাণ অধিক হয়ে যায় এবং ব্যবসায়িকভাবেও সফলতা লাভ করে না। পরবর্তীতে আবার যখন চাষ করা হয় একই মাছ, তবে মনোসেক্স তেলাপিয়া হচ্ছে পুরুষ প্রজাতির একক মাছের চাষ পদ্ধতি এবং এই পুরুষ প্রজাতির মাছ চাষ করার পর লক্ষ্য করা যায় যে পুকুরে মাছের সমতা বজায় থাকছে, সে কারণে চাষিরাও লাভবান হচ্ছে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এই মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ পদ্ধতির আদ্যপ্রান্ত। আর আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি মাসুক সিদ্দিক। আমাদের এখানে ছোট বড় সবগুলো মিলে মোট 8টা পুকুর আছে। প্রথমে শুরুতে পার্টনারশিপভাবে ছিল, এটা 2001 সাল থেকে শুরু হয়েছিল। তো 2005-এর দিকে এসে আমরা এককভাবে শুরু করি। এই জমিগুলো ধানের চাষ হতো, তারপর ধানের চাষের পরে যে বর্ষাকালীন সময় থাকতো এই সময়ে মাছের চাষের জন্য দেওয়া হতো। দেওয়ার পরে তারপরে আমরা এখানে এই জমিগুলা 6 মাসের চাষ করতাম। তো এক সময় ভাবলাম এই জমিগুলা, এই পরিত্যক্ত জমিগুলা ধানের আবাদের অনেক সময় ভালো হয় না, বিঘ্ন ঘটে। তো এই জমিগুলা মাছের চাষ হলে, মৎস্য চাষের আওতাধীন আনলে এগুলা ভালো হবে। তো পরে আমি এলাকার লোকজনদের সাথে যুক্তিবুদ্ধি করে এটা মৎস্য চাষের আওতাধীন আনি। আস্তে আস্তে যখন কিনা প্রযুক্তি চলে আসছে, এখন উৎপাদনও বাড়ছে। তো এখন যেভাবে উৎপাদন হচ্ছে মোটামুটি আমরা সন্তুষ্টজনক একটা উৎপাদন হচ্ছে আর কি। আমাদের এই খামারে এখন মোটামুটি 20 জন স্টাফ আছে যারা কিনা খাবার দেয়, পরিচর্যা করে, দেখাশোনা করে, রাত্রেবেলা পাহারা দেয়। আমার বাবার আমি দেখছি অনেক আগে তারা মাছ চাষ করতো, সেইখান থেকে আমি অনুপ্রেরণা পাইছি এবং আমি চাইছি যে এই প্রজেক্টটারে আরও মানে একটা সময়ে আরও অনেক বড় করার জন্য। ইতিমধ্যে আমার ছেলেরা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি খুঁজে না, তাদের ইচ্ছা যে তারা ব্যবসা করবে। পরে আমি তাদেরকে এই যে কোনো ভালো কাজের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ। জি। এবং প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু সেই পরিকল্পনার ফলটা আমরা পাই। জি। এই যে ধরেন পুকুর নির্বাচন, পোনা মাছের ক্ষেত্রে আপনি পুকুরটা নির্বাচন কিভাবে করছেন? পুকুর নির্বাচনের ক্ষেত্রে আগে খেয়াল রাখতে হবে আপনার পুকুরটা যেখানে আপনি নার্সিং করবেন সেই জায়গাটা যেন আপনার আলো বাতাস থাকে, খোলামেলা থাকে। আর যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে আপনার ওই তলদেশে যেন আপনার কাদা না থাকে কোনোভাবেই, এবং এটারে এমনভাবে শুকাতে হবে যদি নিচ দিয়ে ফেটে যায় তাহলে সবচেয়ে ভালো। আচ্ছা। তারপরে প্রতি শতকে আপনার 1 কেজি হারে চুন দিতে হবে। তারপর আপনার পানি তুললেন, পানি তোলার পরে আপনার জীবাণুনাশক দিতে হবে, চুন দিতে হবে। তারপর আপনাকে খেয়াল রাখতে হবে যে পানির পিএইচটা ঠিক আছে কিনা, অ্যামোনিয়া গ্যাসটা ঠিক আছে কিনা। যদি এগুলো কন্ট্রোলে থাকে তবে একমাত্র পোনা ছাড়ানো যাবে ওখানে। তার মানে পোনা ছাড়ার উপযোগী একটা পুকুর তৈরি হয়ে গেল। তো পোনা যখন নির্বাচন করছেন সেক্ষেত্রে পোনা মাছগুলো কিভাবে, কি বৈশিষ্ট্য দেখে সেগুলো নির্বাচন করছেন? এগুলো বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পোনা পাওয়া যায়। যেমন আছে কিছু আছে ব্র্যান্ড আছে, কিছু নন ব্র্যান্ড আছে। নন ব্র্যান্ডগুলো সাধারণত এগুলোর রেজাল্ট ভালো পাওয়া যায় না। খরচ বা কস্টিং যে যা বলেন সব একই হয়, কিন্তু ওগুলা দেখা গেছে 700 গ্রাম 800 গ্রামের পরে এগুলো আর বড় হয় না। কিন্তু আমরা যেগুলো ব্র্যান্ডের তেলাপিয়া এগুলো কালেক্ট করি সেগুলো হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, এবং এগুলো 1 বছরে আপনার 1300-1400 1.5 কেজি গ্রাম পর্যন্ত হয়ে যায়। আচ্ছা। ভালো মানের পোনা অর্থাৎ ভালো মানের বীজ যদি ভালো হয়, উৎপাদন ভালো হবে, বেশি পরিমাণে উৎপাদন পাওয়া যাবে, দ্রুত বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি থাকবে। সেই পোনা চিনব কীভাবে? সেই পোনা চেনার
কিছু উপায় আছে অথবা কিছু পরামর্শ রয়েছে। আপনি কোথা থেকে মাছটি কিনছেন, কোন জায়গা থেকে কিনছেন পোনাগুলি, সেই বিষয়ে আপনাকে সম্যক ধারণা থাকতে হবে। যেই হ্যাচারি মাছের বাবা মা অর্থাৎ পুরুষ মাছ এবং মেয়ে মাছ সম্পর্কে ভালো ধারণা আছে, তাদের জাত সম্পর্কে ভালো ধারণা আছে এবং জাত কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে ধারণা আছে, সেই ধরনের ভালো মানের ব্রুড মাছ অর্থাৎ মা বাবা মাছ থেকে যারা পোনা উৎপাদন করে তাদের কাছ থেকে আপনি পোনা নেবেন। এতে আপনি সুস্থ সবল পোনা পাবেন, যেই পোনাগুলি অল্প সময়ে অর্থাৎ কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যতটুকু উৎপাদনে আসার কথা সেই পরিমাণ উৎপাদনে সে চলে আসবে। তারপরের যেই বিষয়টি আপনি একটু লক্ষ্য করবেন, সুস্থ পোনা সবসময় চঞ্চল হয়। সুস্থ পোনা হাতে নিলে আপনি তার প্রফুল্লতা দেখে বুঝতে পারবেন সে কতটুকু সবল আর কতটুকু দুর্বল। তার যখন যেই পুকুর থেকে পোনা উঠিয়ে দিবে সেই পুকুরের অবস্থা কি সেটি দেখবেন, সেই পুকুরে কোনো রোগাক্রান্ত মাছ আছে কিনা সেই দিকে আপনি খেয়াল করবেন, সেখানের পানির গুণাগুণ ভালো ছিল কিনা সেটি খেয়াল করবেন। সব কিছু খেয়াল করে আপনি পোনা নিয়ে আসবেন। তার মানে ভালো ব্র্যান্ডের পোনা থেকে আসলে ভালো বেশি পরিমাণ লাভবান হয়। জি জি। তো লাভ ক্ষতির হিসাবে যদি আসি তাহলে আপনার কাছে আমি জানতে চাই যে কি পরিমাণ টাকা দিয়ে আপনি শুরু করছেন, কি পরিমাণ পুরো সময়টায় বিনিয়োগ করছেন এবং লাভের পরিমাণটা কি পরিমাণ হচ্ছে? আমরা যখন শুরুতে মানে খামার স্টার্ট করছিলাম তখন বিনিয়োগটা অনেক কম ছিল আর খামারের আয়তনও অনেক কম ছিল। তো এখন মাশাআল্লাহ খামার অনেক বড় হয়েছে এবং প্রতি ইয়ারলি মোটামুটি 8-10 কোটি টাকার মতো প্রতি বছরই সেল হয়। আচ্ছা, আর মাছের পরিমাণ? মাছের পরিমাণ আপনার প্রায় 1000 টন। 1000 টন, হ্যাঁ, হিউজ পরিমাণ। মানে বিসমিল্লাহ মৎস্য খামার, যেটি আসলে সৃষ্টিগত মনে হয় রহমত দিয়েছে। জি জি জি। আবারও আগের কথায় ফিরে আসি। আচ্ছা, পুকুর প্রস্তুতির কতদিন পর পোনা ছাড়ছেন? পুকুর প্রস্তুতি ওই যে বললাম যে যখন কিনা আমরা পানির পিএইচ, অ্যামোনিয়া গ্যাস এবং অন্যান্য পারিপার্শ্বিক সব কিছু দেখার পরে যখন আমরা মনে করব যে হ্যাঁ এটা পোনা ছাড়ার জন্য উপযুক্ত, ঠিক আমরা তখনই আর কি পোনা ছাড়ি। পোনা ছাড়ছেন? জি। তো পোনা যখন ছাড়ছেন একই পুকুরে কি বিভিন্ন প্রজাতির একটা সংমিশ্রিত মাছের চাষ করছেন নাকি শুধু এক প্রকারের মাছই চাষ করছেন? আমরা সংমিশ্রণই করি, কিন্তু প্রথম অবস্থায় যখন আমরা পোনা নার্সিং করি তখন ওই খামারে অন্য কোনো পোনা থাকে না। যখন মাছ আপনার 20টায় 30টায় বা 40টায় যখন কেজি আসে তখনই শুধুমাত্র আমরা অন্যান্য মাছগুলা খুব অল্প পরিমাণে ওগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়। পোনা মাছ থেকে শুরু করে একটি পরিপূর্ণ মাছ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় ফেস করেন, যেমন রোগবালাই হয়, আরও বিভিন্ন রকম কিছু হয়। রোগবালাইয়ের বিষয়টা জানতে চাই। মাছের বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, যেমন হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে কানসার ভিতরে যে ফুলকা থাকে ফুলকাটা আপনার পচে যায়। তারপরে আপনার মাছের উকুন হয়, বিভিন্ন ধরনের ভাইরাস হয়, আবার ক্ষত বিক্ষত হয়ে আপনার মাছ এমনিতে মারা যায়। বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে আর কি। হলে কি করে? এগুলোর জন্য আপনার ডাক্তার আছে, ওনারা আসে, এসে দেখে, পানি পরীক্ষা করে মাছ কাটে, তারপর তারা যেটা ট্রিটমেন্ট দিয়ে যায় সেটা আমরা করি আর কি। আচ্ছা, মনোসেক্স তেলাপিয়া বা সব পুরুষ তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে এটি অধিক ঘনত্বে চাষ করা হয়। এই ক্ষেত্রে বাংলাদেশে কয়েক বছর আগে এক ধরনের ভাইরাসের রোগের প্রাদুর্ভাব হয়েছিল। সচরাচর এটি নয়, সচরাচর এই ধরনের রোগ কম হয়। এই মাছের চাষের ক্ষেত্রে মূল যে সমস্যাটি তৈরি হয় সেটি হলো পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না থাকে তাহলে কিছু কিছু মাছ মারা যায় এবং পানির গুণাগুণ নষ্ট হয়। সেই ক্ষেত্রে মাছগুলি চাপে পড়ে যায় এবং কিছু মাছ মারা যায়। সেই ক্ষেত্রে পানিতে রাতের শেষ ভাগে অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে কিনা এটি আপনি একটু দেখুন, অথবা পুকুরের পানিতে যেহেতু অনেক খাবার যাচ্ছে সব খাবারগুলি মাছ খাচ্ছে কিনা এবং খাবার পচে পুকুরে প্রচুর পরিমাণে উদ্ভিদকণা প্রাণীকণা হয়ে যাচ্ছে কিনা, পানি নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেই দিকে আপনি খেয়াল রাখবেন। সবচেয়ে সহজ এবং সবচেয়ে মূল্যবান সেটি হচ্ছে চুন প্রয়োগ করা শুরু থেকে, এবং কোনো সমস্যা হলেও হালকাভাবে অল্প পরিমাণে এবং চুন লবণ প্রয়োগ করে আপনি এই প্রতিকারগুলি নিতে পারেন। এতে রোগবালাই আসার আগেই আপনি নিশ্চিত থাকবেন যে এটি আসছে না। কাজেই যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন আপনি চুন এবং লবণ 1 সপ্তাহ অন্তর অন্তর
1 মাস অথবা 1.5 মাস প্রয়োগ করলে এই প্রবলেমগুলি হয় না। তবে তেলাপিয়া মাছের ক্ষেত্রে আপনি অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করতে হবে যেন এটি 7-এর নিচে না চলে আসে, কারণ পুকুরে প্রচুর পরিমাণে মাছ আমরা একসাথে দিয়ে থাকি। এবং ভালো মানের খাবার আপনি প্রয়োগ করবেন। খাবারের সাথে প্রয়োজন হলে ভিটামিন সিটা দিবেন। ভিটামিন সি পানিতে গুলিয়ে খাবারের মধ্যে স্প্রে করে খাবার প্রয়োগের আগে আপনি দিয়ে দিবেন। আপনি এত ব্যাপক হারে একটা কাজ করছেন এবং খুব বিস্তৃত একটা পরিসর আমি বলবো, তো এর জন্য কি আপনার পূর্বের কোনো প্রস্তুতি ছিল, কোনো প্রশিক্ষণ ছিল? না, এর জন্য আমার কোনো প্রশিক্ষণ নেই। আমি বলছি 2001 থেকে আমাদের এই মাছের বিজনেসটা ছিল, যেটা কিনা খুব কম পরিসরে ছিল, কিন্তু পরবর্তীতে এসে অনেক বড় হয়েছে। তো আসলে অনেক বছর যাবৎ দেখতে দেখতে, ছোটোবেলা থেকে দেখতে দেখতে এই পর্যন্ত আমার মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আসছে। আর তারপরে পরবর্তীতে এসে আমি যখন কিনা আপনার ওই আধুনিক প্রযুক্তিগুলো আসছে, তখন সেগুলো দেখে আমি শুরু করছি আর কি। আচ্ছা, অনেক ছোট থেকে শুরু করেছিলেন বললেন, ছোট থেকে বড় হয়েছে। এই বড় হওয়ার মাঝখানে কোনো রকম সহযোগিতা, সরকারি বা বেসরকারি, এ ধরনের কি কোনো সহযোগিতা আপনি পেয়েছেন? না, আমরা ওরকমভাবে সরকারি কোনো সহযোগিতা পাই নাই। আমরা একটু হেল্প পাই হচ্ছে কোনো একটা এনজিও থেকে। তো সেইখানে আসলে যেরকম আমরা ইন্টারেস্টটা পাই, তো ওটা দিয়ে আসলে ওরকমভাবে হয় না। মানে যে ইন্টারেস্টটা আপনাদেরকে হ্যাঁ, আমরা দিতে হয়। তো এরকম সরকারিভাবে যদি কোনো সিস্টেম থাকতো, কোনো সহযোগিতা পাইতাম, তাহলে আরও বড় করতে পারতাম। বাইরে থেকে আপনি যখন ভালো ব্র্যান্ডের পোনা নিয়ে আসেন, জি, পোনাটা কি অবস্থায় নিয়ে আসেন এবং সেটি পুকুরে ছাড়া কি কোনো প্রক্রিয়া রয়েছে? যখন কিনা আমরা পোনা অর্ডার দিই, কোম্পানি থেকে পোনা আমাদের এখানে এসে দেওয়া যায়। তো ওটা একটা পলির ভিতরে থাকে। তো ওই পলিটার ভিতরের যে পানি বা তাপমাত্রা, পুকুরের পানির সাথে তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করার জন্য ওই পলিটা পানির মধ্যে, ওই পুকুরে যেটার মধ্যে ছাড়া হবে, ওইটার মধ্যে আপনার আধা ঘন্টা 40 মিনিট ওইটা অ্যাডজাস্ট করে রাখতে হয়। আর তখন আপনার ওই পোনাটা তো যেহেতু অনেক দূর থেকে আসছে, তো এর জন্য আপনার ওই কিছু অক্সিজেন আর হচ্ছে আপনার স্যালাইন, ওই যেখানে ছাড়বে তার আশেপাশে আধা ঘন্টা আগে ছিটিয়ে দেওয়া হয়, যাতে ওই পোনাটা স্ট্রেসটা করতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ। আপনি যখন পোনাটা নিয়ে আসবেন, তার 6 থেকে 8 ঘন্টা আগে পোনা আহরণ করে তাকে উপোস রাখতে হবে। পানির শাওয়ারিং, ঝর্ণার নিচে সে থাকবে। তার পাকস্থলিতে বা পেটে যত খাবার আছে সেই খাবারগুলি সে বের করে দিবে এবং পোনাটা উপোস অবস্থায় অক্সিজেন ব্যাগের মধ্যে যেই পরিমাণ পোনা দেওয়া যায়, যতটুকু দূরত্বের জন্য, সেই দূরত্ব মেনে সেইভাবে অক্সিজেন ব্যাগে যখন পোনা পরিবহন করবেন, সেই পোনাগুলি সুস্থ সবল অবস্থায় আপনার পুকুরের পাড়ে চলে আসবে। এবং যখন আপনি ছাড়বেন, কখন ছাড়বেন পোনা? যেই সময় সূর্যালোক নেই, সূর্যের উত্তাপ উঠে নাই, সকালের দিকে পোনা ছেড়ে দিতে হবে। অথবা যখন সূর্যালোক চলে গিয়েছে, রাতের দিকে, সন্ধ্যার দিকে যখন পানি ঠান্ডা হয়ে গেছে, সেই সময়। তবে আমাদের পরামর্শ হচ্ছে সকালবেলা আপনি পোনাগুলি পুকুরের পানিতে ছেড়ে দিবেন। তো অক্সিজেন এবং বিভিন্ন রকম প্রয়োজনীয় উপাদান ছেড়ে পোনাকে বাসযোগ্য একটা পরিস্থিতিতে নিয়ে আসার পরে তারপর পোনাটা ছাড়ছেন। প্রতি শতাংশে কি পরিমাণ পোনা ছাড়ছেন? আমরা যখন নার্সিং করি তখন প্রতি বিঘাতে আপনার 50,000 পোনা হিসেবে নার্সিং করি। কিন্তু হ্যাঁ, এটা শুধুমাত্র নার্সিংয়ের সময়। কিন্তু যখন আমরা এটা কালচারে দিয়ে দিই, চাষাবাদে যখন দিয়ে দিই, তখন বিঘা প্রতি আপনার 4.5 থেকে 5,000 তেলাপিয়া দিই প্রতি বিঘার জন্য। সুস্থ সবল পোনাগুলো ছাড়ার পরে প্রতি শতাংশ থেকে বছর শেষে উৎপাদন কত? প্রতি শতাংশে আপনার 85 থেকে 90 কেজি। বিশাল পরিমাণ। এটা তো হচ্ছে পোনার পুকুর। জি। আর এটা তো হচ্ছে আপনার মজুদ পুকুর। মজুদ পুকুর। আচ্ছা, মজুদ পুকুরে কি হচ্ছে এখন? ওইদিকে খাবার দিচ্ছে। চলেন। আচ্ছা, চল।